আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তারেক রহমানের চাপে কাঁদতে কাঁদতে পদত্যাগ রাষ্ট্রপতির গদি হারিয়ে সরাসরি জেলে রাষ্ট্রপতি চুপ্পু। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় ঘটে যাওয়া ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী দলেরই সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ, স্লোগান এবং ওয়াকআউটের মাধ্যমে রাষ্ট্রপতিকে চরম অপমানের মুখে ফেলেছেন। স্লোগান উঠেছে, খুনি চুপ্পু, কিলার ইন দ্য পার্লামেন্ট, গেট আউট চুপ্পু, লজ্জা লজ্জা ইত্যাদি। এই দৃশ্য দেখে দেশবাসীর অনেকের চোখ কপালে উঠেছে। এই ঘটনার পেছনে অনেকে মাস্টার মাইন্ড হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করছেন। সরকারি দলের আসনে বসে তারেক রহমান হাসি মুখে হাততালি দিয়ে ভাষণ শুনেছেন বলে অভিযোগ উঠেছে, যা একদিকে তার নিয়মতান্ত্রিক ভাবমূর্তি বজায় রেখেছে, অন্যদিকে বিরোধীদের দিয়ে চুপ্পুকে ছাল ছাড়ানোর কাজটি সম্পন্ন করিয়েছে। এটিকে রাজনৈতিক মহলে ডাবল গেম বা ঠান্ডা মাথার শিয়ানা চাল হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অতীত ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ। 2011 থেকে 2016 সালে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান থাকাকালীন তিনি বিএনপি নেতাদের, বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ, এমনকি তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাবে কড়াকড়ি, এসবের জন্য তিনি বিএনপির চোখে শত্রু হয়ে উঠেছিলেন। 2024 সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালানোর পর চুপ্পু নিজেকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেন। তিনি দাবি করেছিলেন হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু পরে অক্টোবরে স্বীকার করেন কোনো কাগজ নেই। এতে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়, বঙ্গভবনে ঘেরাও হয়। তখন অনেকে তার পদত্যাগ দাবি করেন, কিন্তু বিএনপি তখন চুপ্পুকে রক্ষা করে, কারণ সংসদ না থাকায় রাষ্ট্রপতি সরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানোর সুযোগ দিত। বিএনপির লক্ষ্য ছিল দ্রুত নির্বাচন, তাই তারা চুপ্পুকে গলার কাটা হিসেবে টিকিয়ে রাখে। পরে চুপ্পু তারেক রহমানের প্রশংসা করে বলেন, তার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। নির্বাচনের পর 2026-এ নতুন সংসদে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল নির্বাচিত হন। বিরোধীদের সাথে আলোচনা ছাড়াই এতে বিএনপির আধিপত্য স্পষ্ট হয়। ভাষণের সময় বিরোধীরা ওয়াকআউট করে জুলাই শহীদদের প্রতি সম্মান দেখান। পরে শোক প্রস্তাব, জুলাই আইকন শরীফ ওসমান হাদির নাম গায়েব করা হয় বলে অভিযোগ। জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির প্রতিবাদ করে দাবি করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াত শহীদদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এতে বিএনপির ক্রেডিট একচেটিয়া করার চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনা চুপ্পুর জন্য চরম অপমানজনক। অনেকে মনে করেন তারেক রহমানের পরিকল্পনায় চুপ্পুকে ঘুঁটি বানিয়ে পুরনো হিসাব চুকানো হয়েছে। নিজের হাত না মাটিয়ে চুপ্পু এখন কোণঠাসা, লজ্জায় মুখ দেখাতে পারছেন না, পদত্যাগের গুঞ্জন উঠেছে, এমনকি জেলের আশঙ্কাও। 12 মার্চ 2026 এর সংসদ অধিবেশনে শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্যই নয়, পুরো রাজনৈতিক ইতিহাসের জন্য এক অভূতপূর্ব অপমানের দিন হয়ে উঠেছে। একদা ক্ষমতার শীর্ষে থেকে বিএনপির নেতৃত্বকে নাস্তানাবুদ করা চুপ্পু আজ সেই একই শক্তির কৌশলী খেলায় গুটি হয়ে কোণঠাসা। তারেক রহমানের ঠান্ডা মাথার মাস্টার স্ট্রোকের সামনে চুপ্পুর পুরনো অহংকার চূর্ণ হয়েছে। ভরা সংসদে ওয়াকআউট, স্লোগান আর হাততালির মাঝে তিনি একা দাঁড়িয়ে কাঁদছেন। এই ঘটনা প্রমাণ করে রাজনীতিতে শত্রু মিত্র চিরস্থায়ী নয়, কেবল স্বার্থের হিসাব চিরকালীন। চুপ্পুর গদি এখন কাঁপছে, পদত্যাগ কিংবা তার চেয়েও কঠিন পরিণতি অপেক্ষা করছে। মির্জা আব্বাসের শয্যা পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর 2:20 তিনি হাসপাতালে পৌঁছান। এই সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং সার্বিক খোঁজ খবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা 6টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এভারকেয়ার অ্যাম্বুলেন্স। গত 11 মার্চ ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় সঙ্গীতের সময় বসে থাকা নিয়ে যে সাফাই দিলেন হান্নান মাসুদ। সংসদ অধিবেশনে জাতীয় সঙ্গীত বাজানোর সময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের চেয়ারে বসে থাকা নিয়ে সাফাই দিয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধী দলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে। একই সঙ্গে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যায়, কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারের সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ জাতীয় সঙ্গীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানা মাত্রই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। রীতি মেনে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সূচি প্রকাশ করা হয়। তবে তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তখন থেকেই তার বক্তব্যের বিরোধিতা করে আসছিল জামায়াত জোট। বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রবেশ করলে প্রচলিত রীতিতে সংসদ নেতা ও সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের সদস্যদের একটি অংশ প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের আসনে বসে থাকেন। এ সময় বিয়োগলে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংসদের কর্মকর্তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের দাঁড়ানোর অনুরোধ করেন। তখন কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য বসেছিলেন, তবে একে একে সবাই একসময় দাঁড়িয়ে যান। এ সময় জামায়াত জোটের সদস্যদের প্রতিবাদ বন্ধ রেখে নীরবে থাকতে দেখা যায়। এর মধ্যে রাষ্ট্রপতি সংসদে তার ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এনসিপির সাংসদ হান্নান মাসুদ তার পোস্টে বলেছেন, ভুল বোঝাবুঝির অবসান হোক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হোক। পতাকা বৈঠকের পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। আল হাসান নামের ওই যুবক মাদারীপুর জেলার কেন্দ্র ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার বয়স ছিল 30 বছর। তার পিতার নাম আব্দুল হালিম ফারাজি। শুক্রবার সকাল 11:30টার দিকে কচাকাটা থানাধীন কেদার বিউপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং 1015 এর 14/S এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আল হাসান গত বছরের 14 সেপ্টেম্বর দালালের মাধ্যমে চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়। ওসি অর্পণ কুমার দাস বলেন, বিজিবি আল হাসান নামে একজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ওই ব্যক্তির বাবা মাদারীপুর থেকে ছেলেকে নিতে আসলে রাতে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।